আমরা রাজ্যগুলো পড়ছিলাম, তার ভিতরে আমাদের প্রোক্যারিওটার আন্ডারে মনেরা পড়া হয়েছে, প্রোটিস্টা আমরা পড়েছি ইউক্যারিওটার আন্ডারে, এবং ফানজাই পড়েছি। আমাদের দুটি বাকি আছে, একটি হচ্ছে প্লান্টি এবং আরেকটি অ্যানিমেলিয়া। আমরা আজকে দুইটা শেষ করে দিব। হ্যাঁ, যাওয়া যাক আমাদের প্লান্টি রাজ্যে, দেখা যাক প্লান্টিতে কি কি আছে। আমরা বই থেকে বৈশিষ্ট্যগুলো নিব এবং প্রত্যেকটি বৈশিষ্ট্য জানার চেষ্টা করব। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বই থেকে নেওয়া। প্লান্টি রাজ্য, প্লান্টি এসেছে প্লান্ট ভাষা থেকে, অর্থাৎ গাছ থেকে। হ্যাঁ, তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরা সালোক সংশ্লেষণকারী। তো সালোক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাবার তৈরি হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। এটা তোমরা ক্লাস 8-এ পড়েছো, আবার ক্লাস 10-এও এটার বিস্তারিত পড়াশোনা আছে জীবনী শক্তি চ্যাপ্টারে, সেখানে আমরা দেখব। তো সালোক সংশ্লেষণ কেন হয়? মূলত সালোক সংশ্লেষণ হয় একটা অঙ্গাণুর কারণে। সেই অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিড। এখানে আমরা একটা প্লাস্টিড দেখাচ্ছি, ঠিক আছে? তো প্লাস্টিডের কারণে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। এইটা যদি প্লান্টিতে না থাকতো তাহলে তারা প্লান্টি হতো না। বোঝা গেল? তাহলে প্লান্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের কি আছে? প্লাস্টিড আছে, এবং প্লাস্টিডে ক্লোরোফিল থাকার কারণে এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরপরে আছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তো এইটা আমি এখানে এতটা পড়াবো না, কেননা এটা পড়াইতে গেলে আরও অনেক কিছু বেসিক আইডিয়া থাকতে হবে, সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে সেটি হচ্ছে যে ভ্রূণ তৈরি হয় এবং ডিপ্লয়েড পর্যায় থেকে জীবন শুরু হয় হবে এটা। তো ভ্রূণটা আবার কি, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, ভ্রূণ কি? আমি 3 নাম্বার লেকচারে পড়িয়েছিলাম যে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে। তো ডিম্বাণু হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ, শুক্রাণু একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। হ্যাঁ, তো ডিম্বাণু কিসে তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে স্ত্রী দেহে, এবং শুক্রাণু তৈরি হবে কোথায়? পুরুষ দেহে। তো এই যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হলো, মিলিত হওয়ার পরে এই যে একটা কোষ তৈরি হলো, এই কোষটার নাম হচ্ছে জাইগোট। জাইগোটের পরবর্তী দশাকে বলা হয় ভ্রূণ। তো দেখো, এইটা হ্যাপ্লয়েড কোষ, এটা এন, এইটা হ্যাপ্লয়েড কোষ, এটা এন, এন এন মিলে গেল, এখানে তাহলে কি হবে? 2n। ওকে, এখানে কি হবে? 2n। তো এই যে এইখানে যে একটা ঘটনা ঘটতেছে, এই যে এই ঘটনাটা, হ্যাঁ, তাহলে এটা কোথা থেকে শুরু হলো? শুক্রাণু এবং ডিম্বাণু থেকে নিষেক হলো, নিষেক হওয়ার পরে এখানে একটা ডিপ্লয়েড কোষ তৈরি হলো, হওয়ার পরে ভ্রূণ, এখান থেকে একটা নতুন জীব তৈরি হবে। এই কথাটাই এখানে বলা আছে বৈশিষ্ট্যতে। এই যে এটা হচ্ছে সেই বৈশিষ্ট্য যে ভ্রূণ তৈরি হয় এবং ডিপ্লয়েড পর্যায় থেকে জীবনের শুরু হয়। এর পরের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে অটোট্রফিক, অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক ভাষাটার সাথে আমরা অনেকটা পরিচিত। তো অটোট্রফিক কি? অটোট্রফিক হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করলে তাকে বলা হচ্ছে অটোট্রফিক। একটু আগে দেখলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? খাবার তৈরি করে। তাহলে নিজের খাবার নিজে তৈরি করতেছে, এই জন্য তাকে বলা হচ্ছে অটোট্রফিক। এরা কেন অটোট্রফিক? কারণ এরা সালোক সংশ্লেষণ ঘটাতে পারে এবং এদের প্লাস্টিড আছে। এর বিপরীত শব্দটা কি হবে? এর বিপরীত শব্দটা হবে হেটেরোট্রফিক। ঠিক আছে, এটার বিপরীত শব্দটা কি হবে? হেটেরোট্রফিক। অর্থাৎ এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। বোঝা গেল? তো প্লান্টই যদি অটোট্রফিক হয় তাহলে আমরা যে পড়েছি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এরা সবগুলোই কি? হেটেরোট্রফিক। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম থাকে। তো এখানে এই বিষয়টা নিয়ে তোমাদের এত বিস্তারিত পড়াশোনা নাই, জাস্ট এতটুকু মনে রাখবা যে যেখানে আর্কিগোনিয়াম থাকবে সেটাকে বলা হবে স্ত্রী অংশ, আর যেখানে অ্যানথ্রেডিয়াম থাকে সেখানে বলা হবে সেটাকে পুরুষ অংশ। আর এই চিত্র দুটো ভালো করে দেখে নাও, এই সংকেত দুটো, এই যে সংকেত, এটাকে বলা হচ্ছে স্ত্রীর প্রকাশ, আর এটাকে বলা হচ্ছে কি? পুরুষের প্রকাশ। কোথাও যদি দেখো এরকম একটা চিত্র আছে, নিচে প্লাস দেওয়া আছে, এটা দিয়ে কি প্রকাশ হচ্ছে? স্ত্রী। আর এইটা দিয়ে কি প্রকাশ হচ্ছে? পুরুষ। বোঝা গেল? এই চিত্র দুটো মনে রাখবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে স্ত্রী গ্যামিটোফাইট বা ডিম্বাণু বা স্ত্রী অংশ কোনটা, তাহলে তার উত্তর হবে আর্কিগোনিয়াম। আর পুরুষ অংশ কোনটা, সেটি হবে অ্যানথেরিডিয়াম। এই হলো আমাদের প্লান্টে নিয়ে বৈশিষ্ট্যগুলোর পড়াশোনা। এখন প্লান্টটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি আমি এখানে বইয়ের ছকটায় দেখাচ্ছি। প্লান্টটি রাজ্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আর একটা হচ্ছে আবৃত বীজি। তো এদের একটু ছোটখাটো বৈশিষ্ট্য আমরা জেনে নেই, আসলে মশবর্গীয় কাকে বলে। এখানে দেখো 4টা ছবি আছে। প্রথম যে ছবিটা বাম দিকে, এটি হচ্ছে মশ। দ্বিতীয় যে ছবিটা, এটি হচ্ছে ফার্ন। তৃতীয় যে ছবিটা, এটি হচ্ছে নগ্নবীজি। চতুর্থ যে ছবিটা, এটি হচ্ছে আবৃত বীজি। এখন এদেরকে পার্থক্য করব কিভাবে? দেখো এই ছবিটা ভালো করে দেখো, খুবই ছোট প্লান্ট, হ্যাঁ, খুবই ছোট গাছ,
এদেরকে সহজে কি করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আমরা একটু জুম করে দেখি, দেখো খুবই ছোট গাছ, হ্যাঁ, মূল কাণ্ড পাতায় তুমি বিভক্ত করতে পারবে না। তো যে উদ্ভিদগুলোকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হচ্ছে মশ। এরপরে দ্বিতীয় যে চিত্রটা আছে, এই চিত্রটাতে আমরা একটু দেখি। এই যে এই চিত্রটা দেখো, হ্যাঁ, এটাকে যদি আমরা ভালো করে দেখি, একটু ভালো করে যদি দেখার চেষ্টা করি, দেখো যে মূলও আছে, কাণ্ডও আছে, আর আবার কি আছে, পাতাও আছে। একে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে একে বলবো আমরা ফার্ন। এরপরের দুইটা যে চিত্র আছে, এই দুইটা চিত্রতে আমরা আসি, নগ্নবীজি এবং আবৃতবীজি। দেখো এটা একটা গাছ, এটাও একটা গাছ, দুইটা দেখতে একই মতো। এই যে নগ্নবীজি যে গাছটা আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর বীজগুলো খোলা অবস্থায় থাকবে, আর এর বীজগুলো কি অবস্থায় থাকবে, আবৃত অবস্থায় থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে ফার্ন, আমরা যে ফার্ন দেখলাম, এই যে ফার্ন, নগ্নবীজি আর আবৃতবীজিকে পার্থক্য করব কিভাবে আমরা? এটারও তো মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, এটারও মূল আছে মাটির নিচে, আবার এখানে কাণ্ড আছে, আবার পাতা আছে, এটারও মাটির নিচে মূল আছে, কাণ্ড আছে, আবার কি আছে, পাতা আছে। পার্থক্য করব কিভাবে, তাই না? চলো পার্থক্য দেখে নিই। এই যে ফার্নটা আছে, এর কখনোই ফুল হয় না, মনে রাখবে, এর কখনো ফুল হয় না। আর এই যে নগ্নবীজি আর আবৃতবীজি যে আছে, এদের কি হয়, ফুল হয়। বুঝতে পারছো? তাহলে এর ফুল হয় না, এর ফুল, এই দুইটার ফুল হয়। আবার এই যে মশ, এরও কি হয় না, ফুল হয় না। তো এই দুইটার কি হয় না, এই দুইটার ফুল হয় না। যাদের ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক। তাহলে মশ আর ফার্ন হচ্ছে অপুষ্পক, আর এই দুইটার যেহেতু ফুল হয় এদেরকে বলা হচ্ছে সপুষ্পক। বিষয়টা বুঝছো? যে আমি তোমাদের কি বললাম, যে মশ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, ফার্নকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ফুল দেয় না। আর নগ্নবীজি আর আবৃতবীজি আছে, এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এবং এরা ফুল দেয়। নগ্নবীজির বীজটা খোলা অবস্থায় থাকে, আবৃতবীজির বীজটা কি অবস্থায় থাকে না, খোলা অবস্থায় থাকে না, আবৃত অবস্থায় থাকে। তো এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা তোমাদের অতটা প্রয়োজন নাই, এটা হচ্ছে জাস্ট একটা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা, যে নগ্নবীজি, আবৃতবীজি, মশ এবং ফার্ন কাকে বলে। তোমাকে যদি বলে নিচের কোনটি অপুষ্পক, তাহলে তাহলে তুমি বলবা মশ এবং ফার্ন। যদি বলে কোনটি সপুষ্পক, বলবা নগ্নবীজি এবং আবৃতবীজি। ঠিক আছে, এটা হলো আমাদের প্লান্টটির পড়াশোনা। এবার আমরা যাব অ্যানিমেলিয়াতে। অ্যানিমেলিয়া থেকে আমি বইয়ের এই লাইনগুলো তুলে নিয়েছি, এখান থেকেই তোমাদের একটু পড়াবো, কেননা এখান থেকে আমার মনে হয় যে তোমাদেরকে বেশি পড়ানোর দরকার নেই, তোমরা এটা বোঝো, এবং এই পড়াগুলো আমি এতদিনে পড়িয়ে দিয়েছি তোমাদেরকে 1 2 3 লেকচারে। তো এখানে দেখো এরা নিউক্লিয়াস বিশিষ্ট, এটা আসলে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হবে, অর্থাৎ নিউক্লিয়াসে ক্রোমাটিন, জালিকা, ক্রোমাটিন, তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পদার্থ সব আছে। বহুকোষী প্রাণী, মনেরা, প্রোটিস্টা ছাড়া সবগুলো বহুকোষী প্রাণী, এরা বহুকোষী প্রাণী। এদের কোষে জড় কোষ প্রাচীর নেই। তো এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে ভালো করে পড়াবো। প্লাস্টিড নাই, ওই যে একটু আগে বললাম, প্লান্টিটে কি আছে, প্লাস্টিড আছে, কিন্তু এটাতে প্লাস্টিড নাই। এদের কোষ গহ্বর নাই, এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে দেখবো যে আসলে কোষ গহ্বর আছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের পড়া, এই দুইটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের পড়া, ওখানে আমরা পড়বো। তোমরা সাথে থাকিও, ইনশাল্লাহ পড়াবো। আবার দেখো এখানে একটা কথা লেখা আছে, প্লাস্টিড না থাকা এরা হেটেরোট্রফিক। একটু আগে কি বললাম, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় হেটেরোট্রফিক। তাহলে যেহেতু প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না, এরা কি, হেটেরোট্রফিক। বোঝা গেল? তারপর এরা হচ্ছে পরভোজী। ওই যারাই হেটেরোট্রফিক তারাই কি, পরভোজী, কারণ অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে খাবারের জন্য, এবং অন্যকে খেয়ে বেঁচে থাকে। আর খাদ্য গলধকরণ করে, গলধকরণ মানে কি, গিলে খায়, চিবিয়ে গিলে খায়। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের টিস্যুতন্ত্রটাও জটিল। আমি এটা দ্বিতীয় চ্যাপ্টারে পড়াবো বলেছি, দ্বিতীয় অধ্যায়ে। আর যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এই বিষয়টা মনে রাখবা যে যৌন জনন কাকে বলে। শুক্রাণু ডিম্বনের মিলনকেই বলা হচ্ছে যৌন জনন। যে জনন শুক্রাণু ডিম্বনের মিলনের ফলে হয় তাকে বলা হয় যৌন জনন। তোমাদের একটু আগে পড়েছি, মনে আছে? এই যে দেখো একটু আগে তোমাদেরকে পড়িয়েছি, ডিম্বাণু শুক্রাণু মিলন হলো, এখান থেকে একটা কি হবে, নতুন একটা জীব তৈরি হবে, এটাকে বলবো আমরা কি, যৌন জনন। ওকে, তারপরে ওরা বলছে যে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এর সোজা ভাষা হচ্ছে যে এই জীবগুলো বড় হলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, ওই যে ভ্রূণতে যে শুক্রাণু ডিম্বাণু। আর সবার শেষের লাইনটা হচ্ছে ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তরগুলো কি, চলো ওই আগের লেকচারে আবার যাই। এই যে ভ্রূণ থেকে যে একটা নতুন জীব তৈরি হবে, হ্যাঁ, তো এখানে আবার কি শুরু হবে, কোষ বিভাজন শুরু হবে।
শুরু হয়ে অনেকগুলো কোষ তৈরি হবে, মনে করো অনেকগুলো কোষ তৈরি হবে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো কোষ তৈরি হওয়ার পরে এখানে স্তর তৈরি হয়, স্তর। দেখা গেল যে কেউ এরকম 2টা স্তর তৈরি করছে, এরকম 2টা, ঠিক আছে, এই একটা স্তর, এই একটা স্তর। আবার দেখা গেল অনেকে 3টে স্তর তৈরি করে। দেখো এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর। এটা কারা তৈরি করবে? এনিমিলিয়া রাজ্যের প্রাণীগুলো। তো এই হলো আমাদের পড়াশোনা। আমরা পড়েছি জীবজগৎ কি, জীবজগৎকে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটাতে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। মনেরার বৈশিষ্ট্য পড়েছি, প্রোটিস্টার বৈশিষ্ট্য পড়েছি, ফানজাইয়ের বৈশিষ্ট্য পড়েছি, আজ পড়লাম প্লান্টি, এনিমেলিয়া। ঠিক আছে, তো এই প্রথম অধ্যায় থেকে এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের শ্রেণীবিন্যাস বাকি থাকলো এবং ভৌত এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো থাকলো। এটা নিয়ে একদিন শুধু একটু বোঝাই দিব যে কোথা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে এবং বেসিক বিষয়গুলো কি। সাথে আরেকটা ক্লাস নিব, সেটি হচ্ছে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেই বোর্ডের প্রশ্নগুলো আমরা এই লেকচারের মাধ্যমে সলভ করতে পারি কিনা। তো বাকি যে লেকচারগুলো আছে সেগুলো তোমরা কমেন্টে পেয়ে যাবা, সেগুলো দেখে নিতে পারো। এই ছিল, ভালো থাকবা, ধন্যবাদ।